ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো মথুরা শিল্প। গান্ধার শিল্পেরই সমসাময়িক একটি শিল্প রীতি গড়ে উঠেছিল মথুরায়। সমৃদ্ধশালী নগরী হিসাবে মথুরার খ্যাতি বহু প্রাচীনকাল থেকেই বিরাজমান ছিল। কতগুলি বাণিজ্য পথের সংযোগস্থল হওয়ায় অর্থনৈতিক দিক থেকে মথুরা ছিল সমৃদ্ধ। শিল্পেরও সেখানে বিকাশ ঘটেছিল অভাবনীয়ভাবে। মথুরা ভাস্কর্য শিল্প বিকশিত হয়েছিল কুষাণ আমলে, যদিও এর সূচনাকাল অনেক আগেই। মথুরা ছাড়াও এই শিল্পের নিদর্শন পাওয়া গেছে পার্শ্ববর্তী সারনাথ, শাহেদ, মাহেদ এবং কোসামে। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কনিষ্কের সময় থেকেই মথুরা শিল্পীদের অভাবনীয় দক্ষতার পরিচয় পাওয়া যায়। গান্ধারের ন্যায় মথুরা ভাস্কর্য শিল্পেও বুদ্ধ মূর্তি নির্মাণের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে, যদিও এটি একটিমাত্র বিষয় ছিল না। পরবর্তী পর্যায়ে বেশ কিছু পরিমাণে বুদ্ধ ও জৈন তীর্থঙ্করদের মূর্তির নিদর্শন থেকে কুষাণদের আমলে মূর্তি পূজার প্রচলনের বিষয়টি বোঝা সম্ভব হয়। যে মূর্তি পূজা ছিল প্রাক আর্য সাংস্কৃতিক একটি অন্যতম অঙ্গ, যা এর পরবর্তীকালে অনেকাংশে ম্লান হয়ে পড়েছিল। কুষাণ যুগে মূর্তি পুজোর পুনঃপ্রচলন ঘটল তাই নয়, মূর্তি শিল্পেরও আশ্চর্যজনিত বিকাশ ঘটতে থাকে। এর সূত্র ধরে শুঙ্গ কান্য আমলের ভারহুত, বুদ্ধগয়া ও সাঁচির শিল্প ঐতিহ্যের সঙ্গে মথুরা শিল্পের যোগসূত্র ছিল ঘনিষ্ঠ। মথুরার সমস্ত ভাস্কর্যগুলি নির্মিত হয়েছিল সিক্রি থেকে আনা লাল চুনাপাথরের দ্বারা। মথুরায় প্রাপ্ত বিভিন্ন মূর্তিগুলির মধ্যে সারনাথ জাদুঘরে রাখা কনিষ্কের রাজত্বের প্রথম দিকে নির্মিত দণ্ডায়মান বোধিসত্ত্ব মূর্তিটি বিশেষভাবে উল্লিখিত। এই মূর্তিটির উচ্চতা 10 ফুট এবং প্রশস্ত 3 ফুট। এই মূর্তিটিতে শাক্যমুনি বা বুদ্ধের পা দুটি দৃঢ়ভাবে দণ্ডায়মান অবস্থায় দেখা যায়। তার ডান হাত অভয় মুদ্রায় স্কন্ধ পর্যন্ত বিস্তৃত, বাম হাতটি নিতম্বের ওপর স্থাপিত এবং শরীরের ঊর্ধ্বাঙ্গের পোশাক ওই হাত দিয়েই ধরা আছে। ডান স্কন্ধ আবরণবিহীন মূর্তিটির দুপায়ের মাঝখানে একটি সিংহ মূর্তি দেখা যায়। এই সিংহ মূর্তিটির শাক্য সিংহের প্রতীক বলে এই বিষয়ে বিশেষজ্ঞরা মনে করে থাকেন। বোধিসত্ত্ব মূর্তিগুলি ছাড়াও সাধারণভাবে মথুরা ভাস্কর্য শিল্পের কতগুলি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন মূর্তিগুলির অঙ্গ সৌষ্ঠব্যে পার্থিব শক্তির বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। বিশেষভাবে অপার্থিব কোনো ধারণা এগুলির মধ্যে অনুপস্থিত। প্রত্যেকটি মূর্তি দণ্ডায়মান, সাধারণভাবে এগুলি গোলাকার। সমস্ত মূর্তিগুলি সামনাসামনি অবস্থিত। মূর্তিগুলির মস্তক মুণ্ডিত ও গুম্ফহীন। এগুলির কপালে কোনো ওড়না নেই, ঊর্ধ্বাঙ্গ অংশত আবৃত। ডান হাত অভয় মুদ্রায় উত্থিত ভঙ্গিতে অবস্থিত এবং বাম হাত উরুর ওপরে রাখা, বক্ষ সামনের দিকে প্রলম্বিত। স্কন্ধগুলি প্রশস্ত, যা অফুরন্ত উৎসাহ ও শক্তির ইঙ্গিত দেয়। সর্বোপরি চক্ষুদ্বয় উন্মীলিত এবং স্মিত হাসি সম্পন্ন মুখ। বুদ্ধ ও বোধিসত্ত্ব মূর্তি মথুরা শিল্পের প্রধান হলেও একমাত্র উপজীব্য ছিল না, অর্থাৎ বৌদ্ধ ধর্মই কেবল মথুরা শিল্পের ওপর প্রভাব ফেলেনি, জৈন ধর্মেরও অত্যন্ত কিছুটা প্রভাব পড়েছিল এর ওপর। বেশ কিছু নগ্ন জৈন তীর্থঙ্করের মূর্তি এর প্রকৃষ্ট প্রমাণ। মহাবীর ছাড়াও ঋষভ, সম্ভবনাথ, নন্দী, বিশলের মূর্তির এ প্রসঙ্গে উল্লেখের দাবি রাখে। এই মূর্তিগুলির কয়েকটি আবার চতুর্মুখ বিশিষ্ট। জৈন তীর্থঙ্করদের মূর্তি ছাড়াও মথুরা জৈন মন্দিরের অহরদের উদ্দেশ্যে উৎসর্গকৃত আয়োগপত্র বা নিবেদন ফলকগুলির কথাও এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে। মথুরা শিল্পে ধর্মনিরপেক্ষ বিষয় স্থান পেয়েছিল। নারী মূর্তি নির্মাণ ও তার রূপকল্পনাকে তুলে ধরতে মথুরা শিল্পীরা ছিল বেশ পারদর্শী। মূর্তিগুলির রূপকল্পনায় নারী দেহের যৌন আবেদন বেশ স্পষ্ট। মূর্তিগুলিতে একদিকে যেমন লাবণ্য ও নমনীয়তা স্থান পেয়েছে, অপরদিকে তেমনি কামনার আবেদনও বিরাজমান। অনেক ক্ষেত্রে শিল্পের বিষয়বস্তু হিসাবে কোনো বিহার বা মন্দিরের
পৃষ্ঠপোষকরাই বিবেচিত হয়েছিলেন। তাদের মূর্তিগুলি থেকে এই ধারণা লাভ করা সম্ভব। এছাড়া কুষাণ শাসকদ্বয় এর চষ্টনেরও মূর্তি আবিষ্কৃত হয়েছে। ভারতীয় ভাস্কর্যের ইতিহাসে এই সব মনুষ্য মূর্তি নির্মাণের বিষয়টি নতুন ধারা সংযোজন করেছিল, সন্দেহ নয়। এক কথায় মথুরা যে ভারতীয় শিল্পের ঐতিহ্য বহন করেছিল তার ওপর ওই ভাবধারা বিশেষ ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারেনি। সমকালীন গান্ধার শিল্পের সঙ্গে মথুরা শিল্পের সাদৃশ্য ছিল কিনা সেই বিষয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। গান্ধার শিল্পের বিষয়বস্তু ভারতীয় হলেও তার মূল প্রেরণা ছিল হেলেনীয় বা গ্রিক ভাবধারা। এক কথায় বৈদেশিক ভাবধারা দ্বারা গান্ধার শিল্প সমৃদ্ধ হয়েছিল। গান্ধারের বুদ্ধ মূর্তির নির্মাণ ও পরিকল্পনায় বৈদেশিক প্রভাব ছিল স্পষ্ট। অপরদিকে মথুরা শিল্প ছিল ভারতীয় দৃষ্টিভঙ্গিতে উদ্ভাসিত। কিন্তু গান্ধার তথা বৈদেশিক প্রভাব মথুরার শিল্পশৈলীর আলোচ্য সময়কালের মধ্যে কখনোই পড়েনি এমন কথা বলা যাবে না। বস্তুত গান্ধার শিল্পরীতির আভাস মেলে মথুরার কিছু বোধিসত্ত্ব মূর্তিতে, পোশাক পরিচ্ছদের মধ্যে। এমনকি অল্প কয়েকটি মূর্তির উপস্থাপনেও গান্ধারের সঙ্গে কিছুটা সাদৃশ্য আছে। তবে একথা অনস্বীকার্য যে গান্ধার শিল্প মথুরা তথা ভারতীয় শিল্প ঐতিহ্যের ওপর যে প্রভাব ফেলেছিল তা ছিল ক্ষণস্থায়ী। এক কথায় মথুরা শিল্পের মৌলিকত্বকে গান্ধার শিল্প স্পর্শ করতে পারেনি। নিহার রঞ্জন রায় অনুমান করেছেন, সমুদ্রপথে বাণিজ্যের সূত্র ধরে রোমের সঙ্গে ভারতের যে যোগাযোগ স্থাপিত হয়েছিল তারই ফলশ্রুতি হিসাবে হয়তো রোমান প্রভাব মথুরা শিল্পকে কিছুটা স্পর্শ করেছিল। তবে কোনো বৈদেশিক প্রভাব এর মৌলিক চরিত্রকে বদলাতে পারেনি। মথুরা শিল্পের মধ্যে ভারতীয় শিল্প ঐতিহ্যে ধারাবাহিকতা প্রতিফলিত হয়ে ওঠে। মথুরা ও এর সংলগ্ন এলাকায় বেশ কিছু স্তম্ভ ও স্তম্ভের নিম্নাংশের সম্মুখভাগ উৎকীর্ণ ভাস্কর্য থেকে এগুলির বেশিরভাগই খ্রিস্টীয় 2য় শতাব্দীর ভাস্কর্য নিদর্শনগুলির মধ্যে মাত্র কয়েকটি বুদ্ধ ও বোধিসত্ত্বের মূর্তি। এছাড়া কিছু পুরুষ মূর্তিও দেখা যায়, তবে বেশিরভাগই হলো নগ্ন ও অর্ধনগ্ন নারী মূর্তি। এই মূর্তিগুলি সম্ভবত যক্ষিণী অথবা বৃক্ষকা অথবা অপ্সরাদের। এদের অবস্থান কামোদ ভঙ্গিতে। এই মূর্তিগুলির মধ্যে সম্ভবত উদ্ভাবনী বা উর্বরা শক্তির ইঙ্গিত নিহিত। এই ভাস্কর্য নিদর্শনগুলির সঙ্গে যেমন শুঙ্গ কুষাণ যুগের পোড়ামাটির নিদর্শনগুলির ঘনিষ্ঠ যোগ আছে, তেমনি এগুলি অবস্থান করছে ভারহুত, বুদ্ধগয়া ও সাঁচির যক্ষিণী ও বৃক্ষ কাণ্ডগুলির ন্যায় একই সরলরেখায়। সামগ্রিক বিচারে মথুরা শিল্প ছিল বৌদ্ধ শিল্প। গান্ধার শিল্পের কিছু প্রভাব এর ওপর অল্পকালের জন্য পড়লেও এর মৌলিকত্ব নষ্ট হয়নি এবং পরবর্তী ভারতীয় শিল্পের ওপর এর প্রভাব পড়ে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।